সেটা না হয়ে এমনটা কেন হলো? সূর্যের শরীর থেকে বেরিয়ে আসা শক্তির কারণে তো আলোর ক্ষতি হওয়ার কথা নয়, এমনকি তার কোনো আঘাতও পাওয়ার কথা নয়। আর সূর্যের শক্তি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লো আলো। না না, এর কারণ কি হতে পারে? আমি তো সেটা বুঝতে পারছি না। না না, আমাকে সবকিছু জানতে হবে। কিন্তু সূর্যকে এখন কিছুই বলা যাবে না, কারণ সূর্যকে যদি এসব বলি তাহলে। দরবেশ বাবা, দরবেশ বাবা, আমি আর এভাবে আমার আলোকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পারছি না। আপনি এক্ষুনি আমার আলোর জ্ঞান ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, ওকে সুস্থ করে তুলুন। হ্যাঁ সূর্য, আলোকে যে সুস্থ করে তুলতেই হবে। তাছাড়া সত্যি বলতে আমিও বুঝতে পারছি না যে আলো কেন কেন এভাবে জ্ঞান শূন্য হয়ে গেল। কারণ আমি যতটুকু জানতাম তাতে করে তো ওর এই অবস্থা হওয়ার কথা ছিল না। কিন্তু তোমার শরীর থেকে একটি শক্তি উৎপন্ন হয়ে আলোর শরীরে স্পর্শ করার সাথে সাথে আলো এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল। কি বলছেন কি দরবেশ বাবা? আমার শরীর থেকে শক্তি উৎপন্ন হয়ে আলোর শরীর স্পর্শ করার পরই আলোর এই অবস্থা হয়েছে? তার মানে আমার আলোর এই অবস্থার জন্য আমি দায়ী? আমার আলো আমাকে সুস্থ করার জন্য এত কিছু করলো, আর আমার কারণে কিনা আমার আলোর এই অবস্থা হলো? না না দরবেশ বাবা, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনি এক্ষুনি আমার আলোকে সুস্থ করার ব্যবস্থা করুন। সূর্য, তুমি শুধু শুধুই নিজেকে কেন দোষী করছো? যেটা হয়েছে এটাতে তোমার কোনো হাত নেই, এটা শুধুমাত্র পরিস্থিতির কারণ। আমার মনে হচ্ছে হয়তো বা কোনো কিছুতে সামান্য ভুল হয়েছে, আর তাই আলোর উপর এমনটা হয়েছে। তবে আমি এক্ষুনি আগে আলোকে পরীক্ষা করে দেখি, তারপর যত তাড়াতাড়ি ওকে সুস্থ করা যায় আমি সুস্থ করে তুলছি। এই কথা বলে দরবেশ বাবা যখনই আলোর দিকে তাকায় তখনই দেখতে পায় যে সেখানে আলো নেই। এ কি? আলো কোথায় গেল? আলো তো এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, তাই তো দরবেশ বাবা, আমার আলোতে একটু আগে এখানে পড়েছিল, হঠাৎ করে কোথায় গেল? তার মানে কি আমার আলোর জ্ঞান ফিরে এসেছে আর আমার আলো এখান থেকে বেরিয়ে গেছে? কিন্তু আমার আলোর জ্ঞান ফিরে এলো কখন, আর কখনই বা ও এখান থেকে বেরিয়ে গেল? কিভাবে এসব হলো কিছুই তো জানতে পারলাম না। সূর্য, তুমি এত উত্তেজিত হও না। আমার তো মনে হচ্ছে আলো হয়তো বা রাজপ্রাসাদের ভেতরেই আছে। চলো চলো, আমরা দুজনেই রাজপ্রাসাদের ভেতরে গিয়ে দেখি। এরপর দরবেশ বাবা সূর্য রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে আলোকে খুঁজতে থাকে। দরবেশ বাবা, আপনি আপনি এদিকটাতে দেখুন, আর আমি ওদিকটাতে দেখছি, হয়তোবা আমার আলো ওদিকেই আছে। এই কথা বলে সূর্য এগিয়ে চলে যায় আলোকে খোঁজার জন্য। সূর্য, তুমি এভাবে কোথাও যেও না, দাঁড়াও। তুমি এই প্রাসাদের কোনো জায়গায় তো তুমি চেনো না, আর তাই তোমার এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে না। দাঁড়াও সূর্য, দাঁড়াও। দরবেশ বাবার কোনো কথা না শুনে সূর্য সেখান থেকে চলে যায়, আর তখনই সেখানে রাজকনক চলে আসে, আর সেখানে সে দরবেশ বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে দরবেশ বাবাকে দেখেই চিনে ফেলে। এ কি? আমি কাকে দেখছি? আমার তো মনে হচ্ছে দরবেশ বাবা। তাই তো, আমি ঠিকই চিনেছি, ইনি দরবেশ বাবা। কারণ আমি এর আগে দরবেশ বাবার ব্যাপারে যে বর্ণনা শুনেছিলাম, এনার চেহারার সাথে সেই বর্ণনা যে একেবারেই মিলে যাচ্ছে। তার মানে সত্যি সত্যি আর কোনো সন্দেহ নেই যে ইনি দরবেশ বাবা। তবে দরবেশ বাবা এখানে দাঁড়িয়ে কি করছে? ওনার তো রাজকারাগারে থাকার কথা। তার মানে কি তিনি সূর্যকে সুস্থ করে ফেলতে পেরেছেন, আর তাই তিনি এখানে এসেছেন? হ্যাঁ, হয়তো সেটাই হবে। এদিকে তো সূর্যের আলো ফুটে উঠে গেছে, তার মানে উনি সূর্যকে সুস্থ করে এখানে এসেছেন। কিন্তু উনি এখানে এভাবে একা একা দাঁড়িয়ে কি করছেন? যাই করুক না কেন,
ওনার সাথে দেখা করতে পেরে আমি সত্যি খুব ধন্য হয়েছি। হ্যাঁ, এখন ওনার কাছে গিয়ে ওনার সাথে কথা বলতে পারলে আমি আরো অনেক বেশি ধন্য হব, কারণ উনি যে একজন মহৎ ব্যক্তি। এরপর রাজকনক দরবেশ বাবার কাছে এগিয়ে যায়। ওদিকে রাজা প্রতাপ সিংহ রাজকারাগারে যাওয়ার উদ্দেশ্যে তার কক্ষ থেকে বেরিয়ে পড়ে। রাজগণক মশাই আবার যে কোন কাজের জন্য বের হলো সেটাই তো বুঝতে পারছি না। উনি আমাকে বলল যে উনি আমাকে সূর্য আর আলোর সাথে দেখা করতে নিয়ে যাবে, কিন্তু উনি তো আমাকে নিয়েই গেল না, উল্টো ওনার নাকি আবার নতুন করে কি কাজ পড়ে গেল, আর উনি সেই কাজটি করতে গেল। কিন্তু আমি তো আর সেই কাজ করা পর্যন্ত তো অপেক্ষা করব না, কারণ আমি কাজটি করতে গেলে, কারণ আমি যখন জানতে পেরেছি যে আলো আর সূর্য এই রাজপ্রাসাদে আছে, তখন আমি কেন শুধু শুধু দেরিটা করব। আর তাই তো তাকে সাথে না নিয়েই একা একা ওদের দুজনের সাথে দেখা করতে যাচ্ছি। আর তাছাড়া আমার কেন জানি না মনে হচ্ছে ওই রাজকারাগারে গেলে আমি আরও অনেক কিছু জানতে পারবো, আর তাই আগে রাজকারাগারে আমাকে যেতে হবে। আমি বরং সেটাই করি। এ কথা বলে রাজা প্রতাপ সিংহ যখনই সেখান থেকে রাজ কারাগারের দিকে রওনা দিতে যাবে, তখনই সে দেখতে পায় একজন অচেনা লোক রাজপ্রাসাদের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এ কি, কে এই লোকটা? এই লোকটাকে তো কখনো আমি এর আগে দেখিনি। আর তাছাড়া এই লোকটা আমার রাজপ্রাসাদের অন্দরমহলেই বা কি করে আছে? আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি কিছু একটা খুঁজে চলেছে, কিন্তু কি খুঁজেই চলেছে। আর তাছাড়া এরকম একটা অচেনা লোক রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলো, আর দাসী প্রহরীরা কেউ কি ওকে আটকালো না? কিন্তু এটা কি করে হতে পারে? আমার এই রাজ্যের সবাই তাহলে দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। যাই হোক, প্রহরী দাসীদেরকে আমি পরে দেখে নিচ্ছি, আগে লোকটাকে আমাকে ধরতে হবে। আমার তো মনে হচ্ছে এই লোকটা নিশ্চয়ই কোনো গুপ্তচর। এ কথা বলে রাজা প্রতাপ সিংহ সূর্যের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে আলো একা একা পথ দিয়ে চলতে থাকে, আর সে কোনো দিকে খেয়াল না করে দ্রুত গতিতে হেঁটে চলে। যাক, চলতে চলতে বেশ অনেকটা দূর পথ চলে এসেছি, আর মনে হচ্ছে আশকাপ রাজ্য পার হতে আর খুব বেশি একটা সময় লাগবে না আমার। তবে একটু সময় নষ্টও করা যাবে না, কারণ আমার এমনিতেই যে অনেকটা দেরি হয়ে গেছে। তবে আমি হঠাৎ করে আঘাতপ্রাপ্ত হয়ে এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তাই তো আমার রওনা দিয়ে এতটা দেরি হয়ে গেল। আর আমি তো ওদিকে কথা দিয়ে এসেছিলাম যে আমার সূর্য সুস্থ হওয়ার সাথে সাথেই আমি রওনা দেব ওই অশুভ শক্তিদের কাছে যাওয়ার জন্য। তবে আমার এতটা দেরি হয়েছে বটে, কিন্তু আমি তো আমার কথার খেলাপ করিনি। আমি তো আমার সূর্যের কাছে এক মুহূর্তও না থেকে আমার কথা রক্ষা করার জন্য আবার চলতে শুরু করেছি। তবে এখন আমার যাই হয়ে যাক না কেন, তাতে আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি আমার সূর্যকে যে দানব রূপ থেকে মনুষ্য রূপে ফিরিয়ে আনতে পেরেছি। ওকে আর দানব রূপে থাকতে হবে না, ও এবার সুন্দর একটা জীবন পাবে, আর ওর বাবা মায়ের কাছে ফিরে যেতে পারবে। ওকে পেয়ে বাবা মা অনেক খুশি হবে, আর আমার কি চাই। আর তাই তো এখন আমি আমার কথা রাখার জন্য অশুভ শক্তিদের আস্তানায় যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমি জানি না ওরা আমার সাথে ঠিক কী করবে, তবে আমি জানি ওরা আমাকে যে শর্ত দিয়েছে এই শর্তগুলো আমাকে মেনে নেওয়ার জন্য আমাকে বাধ্য করবে। তবে আমি এটাও জানি ওই শর্তগুলো যদি আমি কোনোভাবে মেনে নিই তাহলে সবার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি আমি কখনোই কাউকে করতে চাই না। তাহলে আমি কি করব? জানি না কি করব। তবে যাই হোক, আগে আমি ওই আস্তানায় গিয়ে পৌঁছই, তারপর আমাকে অবস্থা বুঝে কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। তবে ওই অশুভ শক্তি সত্যি অনেক বড় অন্যায় করছে, আর আমার বিধাতা যদি আমার সহায় থাকে তাহলে আমি ওদের অন্যায় শাস্তি অবশ্যই দিতে পারবই। যাই হোক, আর দেরি করব না, আমাকে যে আবার চলতে হবে। এ কথা বলে আলো আবারও চলতে থাকে। কালকোকরা, জাদু সম্রাট, তোমরা অনেকটা সময় ধরে অনেক কিছুই বলছিলে, তো আমি তোমাদের কোনো কথার উত্তর দেইনি। আর তার কারণ, আমি যদি তোমাদের কথার উত্তর দিতাম তাহলে তোমরা হয়তোবা সেটাও মন থেকে বিশ্বাস করতে পারতে না। তবে এখন তোমাদের কথার উত্তর তো দিতেই পারি, কারণ এখন আমার কথা যে তোমাদেরকে বিশ্বাস করতেই হবে। কারণ সত্যি আলো আমাদের আস্তানায় আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর ইতিমধ্যে সে আশরাফ রাজ্যের শেষ প্রান্ত অবধি পৌঁছে গেছে। আর তাই ওকে এখানে পৌঁছাতে শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর এই সময়টুকুই আমাদের ধৈর্য ধরে থাকতে হবে।
বললেন কি কালপুরুষ? সত্যি সত্যি আলো আমাদের কাছে আসার জন্য রওনা দিয়েছে? সত্যি সত্যি যে আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। আমি তো ভেবেছিলাম কিছুতেই আলো আমাদের আস্তানায় আসবে না। ও যখন আমাদের হাতের আয়ত্তে থেকে বেরিয়ে গেছে, ও আর কিছুতেই আমাদের আয়ত্তে আর আসবে না। কিন্তু আলো আলো তো সত্যি সত্যি এখানে আসতে চলেছে। এই যে সত্যি আমাদের জন্য অনেক বড় সুখবর। কালপুরুষ, সত্যি সত্যি আপনার তুলনা নেই। আপনি যেটা বলেছেন সেটাই হচ্ছে। আর তাই তো আমরা আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।